আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে কথা বলবো দেশের ইসলামী ব্যাংকিং খাত নিয়ে। আপনারা জানেন যে 1990 দশকের পর থেকে দেশে ইসলামী ব্যাংকিং সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে এক পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় ব্যাংকিং হয়ে ওঠে ইসলামী ব্যাংক এবং একটি আলাদা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক আর প্রতিষ্ঠা হয়। তার পাশাপাশি বিভিন্ন সাধারণ ব্যাংক তাদের ইসলামী শাখা আলাদাভাবে করতে থাকে। এক পর্যায়ে অনেকগুলো ব্যাংক সাধারণ ব্যাংক থেকে শরিয়া ভিত্তিক ব্যাংকে অর্থাৎ ইসলামী ব্যাংকে পূর্ণ রূপ ধারণ করে, যেগুলো নিয়ে তো অনেক আলাপ আলোচনা আমরা করেছি। এর মধ্যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একত্রিত করে আর নতুন করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। কারণ এই ব্যাংকগুলো বড় ধরনের দুর্বৃত্তায়নের শিকার হয়েছে, লুটপাটের শিকার হয়েছে এবং একটা পর্যায়ে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছিল না। 2024-এর গণঅভ্যুত্থানের পরে এই ব্যাংকগুলোকে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয় 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে। কিন্তু এর বাইরেও ইসলামী ব্যাংক রয়েছে, ইসলামী শাখা রয়েছে এবং ওভারঅল সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিং নিয়ে মানুষের কৌতূহল যেমন আছে, তেমনি সংশয়ও তৈরি হয়েছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকে টাকা রেখে কি হয়, এবং যেহেতু 5টি ব্যাংকের অবস্থা ভালো নয় সেই কারণে মানুষের ভিতরে এই সংশয়টা তৈরি হয়েছে। আবার আমরা দেখলাম সাম্প্রতিককালে ইসলামী ব্যাংক, সবচেয়ে বড় যে ব্যাংকটি বাংলাদেশের, তার নেতৃত্ব নিয়ে অর্থাৎ চেয়ারম্যান পদে কে বসেছেন তাকে নিয়ে রাস্তায় আন্দোলন হয়েছে। 24-এর পরে ব্যাংক পুনর্দখল হয়েছে, দখল পুনর্দখল, চেয়ারম্যানের পদত্যাগ, চেয়ারম্যানের নিয়োগ, এই সমস্ত নানা কর্মকাহিনী মিললে একটা বড় চাঞ্চল্যের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত। তো এই যখন অবস্থা, তখন স্বাভাবিক কারণেই গ্রাহকদের আস্থা এই ব্যাংকিং ব্যবস্থার উপরে থাকবে কি না সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এটা ঠিক, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এর একটা বড় অংশ সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থায় থাকতে চায় এবং সেই জায়গাটায় একটা নিশ বাণিজ্যিক এলাকা ইসলামী ব্যাংকগুলোর জন্য আছে বলে ধারণা করা হয়। তারপরও আমরা একটা মিশ্র চিত্র সাম্প্রতিককালে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে মার্চের শেষে ইসলামী ব্যাংকগুলোতে যেটা হয়েছে, আমানত কমে গেছে, তবে বেড়েছে তাদের বিনিয়োগ। যদি দেখে যে মোট আমানত দাঁড়িয়েছে এখন 4,79,935 কোটি টাকা, আগের প্রান্তিকের তুলনায় এটি 1,256 কোটি টাকা কম। তবে আবার এই কথাও ঠিক যে গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ঠিক উল্টা চিত্র, অর্থাৎ বিনিয়োগ বাড়ছে। মোট বিনিয়োগ বেড়েছে 5,56,889 কোটি টাকা, যেটা আগের প্রান্তিকের তুলনায় 1,0818 কোটি টাকা বেশি। বাজারে কিন্তু ইসলামী ব্যাংকগুলোর একটা শক্ত অবস্থান আছে অন্যান্য ব্যাংকগুলোর তুলনায়। মোট দেশের আমানত যত আছে ব্যাংকিং খাতে, তার 23.62% ইসলামী ব্যাংকগুলোর। আবার মোট বিনিয়োগেরও 29% ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে হয়েছে। সেই হিসেবে বোঝা যায় আমানত এবং বিনিয়োগ দুই জায়গাতেই ইসলামী ব্যাংকগুলোর একটা শক্ত অবস্থান আছে, যেটা আমি শুরুতেই বলেছি যে দেশের ধর্মপ্রাণ মানুষের অনেকেই সুদবিহীন বাণিজ্য করতে চায়, ব্যাংকিং করতে চায় এবং তারা তার মাধ্যমে, তবে এটাও ঠিক তারা লাভও চায়। লোকসান করলে কিন্তু সেই গ্রাহকরা আর সেই ব্যাংকে থাকতে চাইবে না। রপ্তানি এবং আমদানি ও প্রবাসী আয়ের দিকে তাকালে দেখা যায় রপ্তানি আয় ছিল 30,321 কোটি টাকা, আমদানি বাণিজ্য 41,596 কোটি টাকা এবং প্রবাসী আয় 25,011 কোটি টাকা, যেটা মোট ব্যাংকিং খাতের প্রায় 20%। অর্থাৎ রেমিটেন্স একটা বড় খাত এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স বেশি হচ্ছে, অর্থাৎ প্রবাসীরা তাদের একটা বড় অংশ 20% টাকা পাঠাচ্ছেন ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। সবার শীর্ষে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আমানত বিনিয়োগ উভয় ক্ষেত্রেই নেতৃত্ব ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। তবে একটা তারল্য সংকটের চাপ আছে। উদ্বৃত্ত তারল্য আগের প্রান্তিকের তুলনায় কমেছে। জন আস্থার ঘাটতি এবং দুর্বল সম্পদের মানকে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে। অর্থাৎ ইসলামী ব্যাংকের তারল্য সংকট তৈরি হচ্ছে। এর কারণ হলো ইসলামী ব্যাংকগুলো নিয়ে সাম্প্রতিককালে যেসব কাণ্ড হয়েছে তাতে জনমনে একটা আস্থার সংশয় তৈরি হয়েছে। আমি বলবো না সংকট তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে এবং এতে করে তারল্য কমেছে এবং একটা দুর্বল সম্পদের দেখা যাচ্ছে যে এদের সম্পদের মান খুব দুর্বল, জন আস্থার ঘাটতি আছে এবং ব্যবস্থাপনার দিকেও নজর দেওয়ার
কথা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ইসলামী ব্যাংকে, শরিয়া ভিত্তিক ব্যাংকে নগদ সহায়তা দিচ্ছে, জরুরি তারল্য সহায়তা দিয়েই যাচ্ছে, এবং ইসলামী ব্যাংকেও সবচেয়ে বড় ব্যাংক যেটি, তাকেও কিন্তু বাংলাদেশ ব্যাংক জরুরি তারল্য সহায়তা দিয়েছে। এখন কি করা যেতে পারে ইসলামী ব্যাংকগুলোর জন্য, সামনের দিকে কি কি করা যেতে পারে সেটারও একটা গাইডলাইন এসছে বাংলাদেশ ব্যাংক থেকে। গ্রামীণ অঞ্চলে শাখা বেশি নেওয়া, অর্থাৎ শহরাঞ্চলে যেতে গ্রামের দিকে দৃষ্টি দেওয়া, কৃষি এবং ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছে তাদের সহযোগিতা করা, ঋণ দেওয়া, লাভ ক্ষতির ভাগাভাগি অর্থাৎ প্রফিট লস শেয়ারিং, বিনিয়োগ বাড়ানো, লাভ ক্ষতির যেটা আছে সেটার মধ্যে বিনিয়োগ বাড়াতে হবে। আর হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা। শেষ করব একেবারে শেষ প্রান্তে একটু জানিয়ে রেখি পরিসংখ্যানটা। বাংলাদেশে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে, 17টি প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা আছে, আর 21টি ইসলামী ব্যাংকিং উইন্ডো আছে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।